Hey guys, welcome back to All About Copa and Euro 2024. And আমরা আজকে চলে আসছি ইতালি ভার্সেস স্পেন। জার্সি দেখে বোঝা যাচ্ছে এই দুর্দান্ত ম্যাচ নিয়ে। তো এই ম্যাচে কি হবে, লাইন আপ কেমন হবে এন্ড কোন প্লেয়ার খেলবে, আগের মতোই লাইন আপ হবে নাকি? লাইন আপের আগে একটু আমি অন্য কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ম্যাচটা কি হবে, মধুর প্রতিশোধের ম্যাচ নাকি পুনরাবৃত্তির ম্যাচ? মধুর প্রতিশোধটা কার জন্য জানো? এই ম্যাচে একজন মানুষ উপস্থিত থাকবেন, তিনি অবশ্যই মনে করবেন তার সেই 2-3 বছর আগের সেই কথাগুলো। আমি বলছিলাম উনাই সিমনের কথা, স্পেনের গোলরক্ষক, তিনি গোলবারে দাঁড়িয়ে সেভ করতে পারেননি লাস্ট পেনাল্টিটা সেভ করলে হয়তো বা দলে মানে ম্যাচে তারা টিকে থাকতেন। পেনাল্টিতে আসলে হেরে যায় সেই ম্যাচটা স্পেন ইতালির কাছে 4-2 ব্যবধানে। বাট খেলাটা খেলেছিল স্পেন গত ইউরোর সেমিফাইনালের ম্যাচটায় 70% বল পজিশন নিয়ে 16টা শট করেছিল স্পেন, এবং লুইস এনরিকের সেই স্পেন এমন মানে এমন ঘাতক হয়ে খেলেছিল তারা, এবং এতটাই ক্ষুধার্ত ছিল, গোলের জন্য এতটা মরিয়েছিল, চমৎকার একটা ম্যাচ উপহার দিয়েছে। বাট ইতালির ডিফেন্সের কাছে হারতে হয় শেষমেশ, আসলে 1-1 গোলে ড্র হয়ে পরে পেনাল্টিতে আসলে ম্যাচটা হারে। এই দুই ম্যাচের মানে ওই ম্যাচের সাথে এই ম্যাচের অনেক খেলোয়াড় কিন্তু আছেন, ফেডেরিকো কিয়েজা আছেন, ড্যানি ওলমো আছেন, তারপরে উনাই সিমন আছেন, জিয়ানলুজি ডোনারুমা আছেন, জিওভানি ডি লরেঞ্জো আছেন। অনেকের কাছেই হয়তোবা মনে হবে সেই প্রতিশোধটা আবার করা যায় কিনা, বা সেই প্রতিশোধটা আবার জেগে ওঠে কিনা, বা ইতালির খেলোয়াড়রা চাচ্ছেন যে সেই আসলে সেই মানে খেলাটার পুনরাবৃত্তিটাই আবার দেখতে চাই কিনা। আমরা জানি যে স্পেন অলওয়েজ 4-3-3 তে খেলে, আর লুইস ডে ফুয়েন্টে ইতালিও 4-3 তে। আমার মনে হয় আগের ম্যাচের 11টাই থাকবে, সেম 11ই আমরা প্রেডিক্ট করছি। আর বেশিরভাগ আসলে যেগুলা লাইন আপ প্রেডিক্ট করে যে ওয়েবসাইটগুলো বা আমরা যে অ্যানালাইসিস করি, সেখানে আমরা দেখছি যে আগের লাইন আপ থাকারই সবচেয়ে বেশি চান্স। তো এখানে ফার্স্টে আমি বলতে চাই গোলকিপার হিসেবে থাকবে উনাই সিমন, এন্ড 4জন ডিফেন্ডার আগেরটাই আপনি এক্সপেক্ট একদম ড্যানি কারভাহাল, লেনরমাল এন্ড মার্ক কুকুরেলা এই সিস্টেমের প্লেয়ার ছিল না, কিন্তু তাকে বানানো হয়েছে আসলে। আমি মানে লাস্ট ম্যাচে আমি বলছিলাম এই জায়গাটা আমি গ্রিমালদোকে এক্সপেক্ট করেছিলাম, কারণ যেহেতু যে লেভারকুসেন নিয়ে আমি কথা বলেছিলাম, তো লেভারকুসেনের প্লেয়ার কুকুরেলা প্লেড ওয়েল, 7.50 রেটিং ছিল, ভালো খেলেছে, সো তাকে রাখা হবে। এন্ড মিডফিল্ডে আছে পেড্রি, রড্রি এন্ড ফাবিয়ান রুইজের একটা গোল ছিল, গোলটা খুবই চমৎকার একটা গোল। এবং এই জায়গাটা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গত ম্যাচে আদিপ আমি যে স্পেনের খেলাটা দেখলাম, এই স্পেন আমার দেখা সেই স্পেন নয়। এই স্পেন 8-এর ইউরো জেতা সেই স্পেন নয়, 10-এর বিশ্বকাপ জেতা সেই স্পেন নয়, এই স্পেন 12-র ইউরো জেতা সেই স্পেন নয়। তুমি 3টা গোলকে মানে স্পেনের যে 3টা গোল হয়েছে, 3টা গোলকে যদি আমি ডিফাইন করি, প্রথম গোলটা যেটা আলভারো মোরাটা দেয়, সেই গোলটা একটা লং পাসের বল থেকে আলভারো মোরাটা গিয়ে গোল দেয়। দ্বিতীয় গোলটা ফ্যাবিয়ান রুইস অনেকটা দূর থেকে একটা শট করে গোল দেয়, এবং থার্ড গোলটা দ্যাট ওয়াজ আ সেট পিস অ্যাটেম্পট, মানে সেট পিসের বল দেয় লামিন ইয়ামাল, সেখান থেকে আসলে দানি কারভাহাল গোল দেন, এবং যেখানে হচ্ছে যে লামিন ইয়ামাল becomes the youngest assist provider and Carvajal becomes the oldest goal scorer in the history of Euros, right? এবং প্রথম ইউরো ছিল কারভাহাল, এটা অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানেন না, এই বয়সে গিয়ে এসে তার প্রথম ইউরো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে স্পেনের ওই ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে ওই ম্যাচে বল পজিশন 50 নিচে ছিল, অর্থাৎ বিপক্ষ দলের চেয়ে কম ছিল, এটা কিন্তু একটা বিষয়। এবং আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে ইতালিকে আলবেনিয়ার সাথে তারা জিতেছে, আমি ম্যাচটা দেখেছি, জিতলেও তাদের কিন্তু বেগ পোহাতে হয়েছে অবশ্যই। সো আমার কাছে এই ম্যাচে স্পেন ফেভারিট মনে হচ্ছে, বাট আমরা তারপরও একটু একাদশে থাকি। এটাকে চলে যাই, আমরা জানি যে রাইটে থাকবে লামিন ইয়ামাল, লামিনকে খেলানোর জন্য মানে স্পেন তার ট্যাকটিক্স পাল্টে ফেলেছে, তাহলে লামিন থাকবে না, এটা হয়। এটাই মোরাটা আছে মাঝখানে, সে হচ্ছে প্রুভ করছে দিনের পর দিন যে ওয়াই হি ডিজার্ভস আ সিট ইন দিস টিম। এখানে আমি ছোট্ট একটা উক্তি বলতে চাই, এখানে ফার্নান্দো তোরেসকে জিজ্ঞেস করা হয়েছিল একটা মানে একটা মিডিয়া থেকে, যে আর 3টি গোল হলে আপনাকে সারপ্রাইজ করে আলভারো মোরাটা স্পেনের 3rd হাইয়েস্ট গোল স্কোরার হবেন,
তো আপনার এই বিষয়ে বক্তব্য কি? তো তরেস খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন যে আমি চাই তিনি এই ল্যান্ডমার্কটা টাচ করুক এবং সেটা ইউরোর ফাইনালে স্পেনকে জেতানো গোলটা দিয়ে টাচ করুক। সেটা মোটিভেশন ছিল আসলে এই ইয়াংস্টারের জন্য। এন্ড ওদিকে নিকো উইলিয়ামস, এই জায়গাটা আমার একটু মানে আমি মনে হয় যে একটু প্রবলেম ফিল করছি। আমার মনে হয় যে সেকেন্ড হাফে ড্যানি অলমো যে খেলাটা খেলেছেন সেই জায়গায় আমার মনে হয় উইলিয়ামসের বদলে আই প্রেফার ড্যানি অলমো ইন দ্য ফার্স্ট হাফ, নট ইন দ্য সেকেন্ড হাফ। রাইট। তো যখন হচ্ছে লাস্ট মোমেন্টে এসে যদি ড্যানি অলমো ইনজুর্ড হয় বা তার এনার্জি চলে যায় তখন আপনি নিকোকে নামাতে চাচ্ছেন। রাইট। ওকে। এবং ওখানে ওয়াইয়াবাজালও আছে খেলার জন্য। ওয়াইয়াবাজালও আছে। এন্ড আমরা চলে যাই এখন ইতালির লাইন আপে। এন্ড ইটালিতে আমরা দেখছি যে শুরু করবে জিয়ানলুজি ডোনারুমা অ্যাজ দ্য গোলকিপার। এন্ড 4-ম্যান ডিফেন্স, কাকে কাকে আপনি এক্সপেক্ট করছেন? একদম মানে এটা তো আসলে ইতালিয়ান লিগের চারটা ডিওভানি ডি লরেনজো বাস্তোনি, কালাফিওরি আর ডিমার্কো, ইন্টারের ডিমার্কো। জি। এন্ড তিনজন মিডফিল্ডার থাকবে হচ্ছে নিকোলো বারেলা, জর্জিনহো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অনেকদিন ধরে কিন্তু ইতালিতে সার্ভিস দিচ্ছেন তিনি। অনেক জানি যে 2021 এর দিকেও ওকে একটু হাইপ আপ করা হয়েছিল ফর দ্য ব্যালন ডোর না শুধু, এবং জর্জিনিও মানে উনি বেশি পপুলার হয়েছিলেন মনে হয় পেনাল্টির জন্য। মানে বিশেষ করে চেলসির সব পেনাল্টি গুলো তিনি তখন নিতেন এবং বেশ ভালো পেনাল্টি নিতেন, বাট তিনি কিন্তু গত ইউরোতে একটা পেনাল্টি মিস করেছিলেন। তো জর্জিনোর পাশে হচ্ছে ফ্রাতেসিও খেলবে। এন্ড সামনে আছে অলওয়েজ অ্যাজ এক্সপেক্টেড কিয়েসা ছাড়া আসলে গত ইউরোতে গোলটা ছিল, ভালো ভালো গোল স্পেনের সাথে একমাত্র গোলটা তিনি করেছিলেন। এন্ড মাঝখানে আছে হচ্ছে সাকামাকা এন্ড পেলেগ্রিনি, লরেঞ্জো পেলেগ্রিনি। এখানে আমি একটু কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পেলেগ্রিনির জায়গায় কিন্তু ক্রিস্টিয়ানটেও চান্স পায়, এটা কিন্তু একটা পয়েন্ট। তো আমার মনে হয় যে এই একটা জায়গায় চেঞ্জ আসলেও আসতে পারে, আরেকটা জায়গায় চেঞ্জ আসতে পারে আদিব, ফেডেরিকো ডিমার্কোর জায়গায় ম্যাটেও ডারমিয়ান। আমার মনে হয় ডারমিয়ান এবং দুইজনই মানে একই কোয়ালিটির খেলোয়াড়, দুইজনই ইন্টারের খেলোয়াড় এবং দুইজনেই আসলে স্টার্টিং প্লেয়ার এবং দুইজনেই তোমার লেফট উইং ব্যাকে খেলে থাকেন। মানে ওনারা কেউই কিন্তু লেফট ব্যাক না, because Inter always played with the 3-5-2 formation and that in that formation তারা দুইজনেই কিন্তু লেফট উইং ব্যাক হিসেবে কাজ করে। এই জিনিসটাও কিন্তু একটা প্রবলেম আমার মনে হয় যে তোমার ক্লাবে যদি কেউ উইং ব্যাক হিসেবে খেলেন আর সে এখানে এসে যদি কেউ উইঙ্গার হয়ে যায় বা হচ্ছে ব্যাক হয়ে যায়, ফুল ব্যাক হয়ে যায়, সেই জায়গাটা আমার মনে হয় একটু প্রবলেম। এই প্রবলেমটা আমার মনে হয় যে হতে পারে ডি লরেনজোর ক্ষেত্রেও, হতে পারে তোমার হচ্ছে ডিমার্কো বা ম্যাটেও ডারমিয়ান যেই খেলুক। আমারও মনে হচ্ছে যে আমি টোটাল দুইটা দলের একাদশ থেকে আমি তিনটা মানে পরিবর্তন এক্সপেক্ট করছি। একটা হচ্ছে ড্যানি অলমো রাদার দ্যান নিকো উইলিয়ামস, আর একটা হচ্ছে তোমার ম্যাটেও ডারমিয়ান ফর আর হচ্ছে ক্রিস্টিয়ানটে। ওকে, তো এটা ছিল আমাদের লাইনআপ বেসিক্যালি। এন্ড আপনার আমরা একটা প্রেডিকশন আমার মনে হচ্ছে যে স্পেন এই ম্যাচটা ডমিনেট করবে, এবং শুধু ডমিনেট করবে না, স্পেন আমার মনে হয় বিগ মার্জিনে আসলে ইতালির সাথে যেটা কঠিন হবে, আমার মনে হয় 2-1 বা 2-0 এরকম একটা ব্যবধান স্পেন। আমার প্রেডিকশন হচ্ছে অ্যাজ স্পেন সাপোর্টার আমি তো সেটা চাই অবশ্যই। আমার প্রেডিকশন 2-0, এখানে গোল দিবে হচ্ছে লামিন ইয়ামাল, একটা গোল পেতে পারে। লামিন গোল পাবে কিনা এটা কঠিন, পেনিট্রেট করে আর কি গোল, লামিনের গোল পাওয়া কঠিন হবে, বাট আমার মনে হচ্ছে পাবে আর কি। তবে তুমি যাই বলো ইতালিকে কিন্তু একদম ছেড়ে কথা বলা যাবে না, বিকজ অফ দেয়ার গোলকিপার ডোনারুমা এন্ড 4-ম্যান ডিফেন্স। ভাই ওই 4 জনের ডিফেন্স ভেঙে গোল দিতে হলেও না, কিন্তু গত ম্যাচে কিন্তু লামিন গোল পায়নি, সো ওর মধ্যে হাঙ্গার না। তারপর ওই 4-ম্যান ডিফেন্স যারা 4 জন আছেন তাদেরকে ভেঙে ইতালির প্রত্যেকই ইতালিয়ান ক্লাবে খেলেন। সো ইতালিয়ান ক্লাবের ইতালিয়ান ডিফেন্স নিয়ে আমরা যে কথাটা জানি, এটা অ্যাজ অলওয়েজ ট্র্যাডিশনালি দে আর দ্য বেস্ট। আরেকটা আমি গোল এক্সপেক্ট করছি ফ্রম নাচো, হতে পারে, দেখা যাক কি হয়। এন্ড আপনাদের যে প্রেডিকশনগুলো সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এন্ড উই আর ওয়েটিং ফর দ্য বিগ ম্যাচ। থ্যাংক ইউ। আমরা থাকবো লাইভে আপনাদের সাথে, প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচে লাইভে থাকবো, আমাদের সাথে যুক্ত থাকবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড স্টে টিউনড উইথ অল অ্যাবাউট কোপা এন্ড ইউরো 2024।